অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে নিজের কিশোরী মেয়েকে এক ধর্মগুরুর কাছে নিয়ে যায় এক পিতা। আর সেই ধর্মগুরুই শ্লীলতা হানি করে সেই মেয়েটির। এই মেয়েটি কি ইনসাফ পাবে? পক্সো জিনিসটা কি, আর কেনই বা এটা আমাদের সবার জানার দরকার। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে। আর আজকে নিয়ে এসেছি অসাধারণ, জাস্ট অসাধারণ একটা মুভির এক্সপ্লেনেশন। এই মুভিটি একটি কোর্টরুম ড্রামা। আর আপনারা তো জানেনই যে বিং এ ল গ্র্যাজুয়েট, ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। এনিওয়েজ, বিং এ ল গ্র্যাজুয়েট, আই জাস্ট লাভ কোর্টরুম ড্রামাস। আমাদের আজকের মুভির নাম সির্ফ এক বান্দা কাফি হ্যায়, যার মানে দাঁড়ায় মাত্র একজন মানুষই যথেষ্ট। আইএমডিবিতে 8.1 আউট অফ 10 রেটিং পাওয়া এই মুভির এক্সপ্লেনেশনে চলে যাই। লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরু হয় কমলানগর পুলিশ স্টেশনে, যেখানে নু সিং নামক এক কিশোরী তার বাবা মায়ের সাথে একটি রেপ কেস ফাইল করতে এসেছে। তাদের চেহারায় ছিল অব্যক্ত এক ভয় আর চিন্তার চিহ্ন, তবে কোথাও না কোথাও তাদের চোখে ঝিকিয়ে উঠছিল ডিটারমিনেশনও। বোঝাই যাচ্ছিল যার বিরুদ্ধে মামলা হচ্ছে সে কোনো এক রাঘব বোয়াল। এমনকি পুলিশ পর্যন্ত চিন্তিত হয়ে পড়ে। এফআইআর দাখিল করতে করতেই বাইরে খবর চাউর হয়ে যায় এক কনস্টেবলের মাধ্যমে, আর প্রেস মিডিয়ায় ভরে যায় থানা চত্বর। নুসিংকে নিয়ে যাওয়া হচ্ছিল মেডিকেল রিপোর্টের জন্য। মুখ ঢেকে শকুনের চোখ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল ভীত কিশোরীটি। আর সে জানায় সে একজন ধর্মীয় গুরুর প্রতিষ্ঠা করা আশ্রমে পড়াশোনা করত এবং তার বাবা সেই গুরুরই একজন শিষ্য ছিল। একদিন নৌয়ের শরীর খারাপ হলে সবাই বলে এটা কোনো অশরীরী কিছুর আছর, তাই তাকে সুস্থ করতে নিয়ে যাওয়া হয় সেই ধর্মগুরু যাকে বাবা সম্বোধন করা হচ্ছিল তার কাছে। এরপর সেই বাবা নির্জনে এক্সরসিজমের নামে ওই কিশোরীর সাথে জোর করে শারীরিক লাঞ্ছনা করে। আর এই অমানসিক অভিযোগ দায়েরের মাধ্যমেই শুরু হয় মুভির মূল কাহিনী। বাবাকে তার নিজের বাসভবন থেকে ভক্তদের মাঝেই গ্রেফতার করে পুলিশ। ধর্মান্ধতা মানুষকে প্রায়শই উগ্র করে তোলে, তাই শহরে বিশৃঙ্খলার সম্ভাবনা ছিল পুরোপুরি। তাই পুলিশ নিরাপত্তার লক্ষ্যে জোরদার ভূমিকা নেয়। এরপর এই মুভির লিড ক্যারেক্টার অ্যাডভোকেট মনোজকে আমরা দেখতে পাই, যদিও এখনও সে এই কেসে ইনভলভ না। বাবাকে কোর্টে হাজির করা হয়। ভক্তরা ভিড় করে আসে আর কান্নায় ভেঙে পড়ে তাদের বাবার দুর্দশা দেখে। স্মিত হাসছে বাবা তাদেরকে প্রসাদ বিলি করে। শুনানি শুরু হয় যোধপুর সেশন কোর্টে। বাবার বিরুদ্ধে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012, ইন্ডিয়ান পেনাল কোড ইত্যাদির আন্ডারে 8টিরও বেশি ধারায় মামলা দায়ের করা হয়, কিন্তু বাবা দাবি করে যে সে নির্দোষ। প্রসিকিউটর বলে প্রাইমা ফেসিতে ঘটনায় বাবার সম্পৃক্ততা পাওয়া গেছে, যার ফলে আদালত বাবাকে 15 দিনের পুলিশ কাস্টডি দেয়। ওই বাবার এক চেলা তার উকিলকে ফোন দেয়, আর উকিল তাকে 500% গ্যারান্টি দেয় যে বেল তো হবেই, পরের ডেটেই হবে। আসলেই কি হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে নু সিং এর অ্যাডভোকেট তাদের বাসায় আসে। সে নুংয়ের বাবাকে বলে, আমার পারমিশন ছাড়া কারোর সাথে কথা বলবেন না, কোনো স্টেটমেন্ট দিবেন না। আমি এই ন্যায়যুদ্ধে আপনাদের সাথেই আছি। আমার এই নিরীহ মেয়েকে আমি সুবিচার পাইয়েই দেব। তখন নু এর বাবা কিছুটা রাগান্বিতভাবে বলে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি 4-5 বার চাওয়ার পরও আপনি আমাকে চার্জশিটের কপি কেন দিচ্ছেন না? এই কথা লোকটা আবারও এড়িয়ে যায় আর সেখান থেকে চলে যাওয়া শুরু করে। যাওয়ার সময় অ্যাডভোকেট লোকটি তার চাবি ফেলে গিয়েছিল, আর সেই চাবি দিতে গিয়ে নুয়ের বাবা শুনে ফেলে যে এই লোক সেই ঢঙি বাবার লোকের কাছ থেকে টাকা খাচ্ছে। ন্যায়ের দণ্ড হাতে এই লোক এক বেঈমান। নুয়ের বাবা সব কিছু জানায় সেই দুজন পুলিশকে, যারা শুরু থেকেই তাদেরকে সাহায্য করছিল। তারা এদেরকে পাঠায় অ্যাডভোকেট মানুষের কাছে, কারণ শহরে পক্সোতে এনার চেয়ে বেশি জ্ঞানী লয়ার পাওয়া মুশকিল। পক্সো বুঝতে পারছেন তো? ওই যে বললাম, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, POCSO, পক্সো। যাই হোক, মনোজ একজন করে নু এবং তার বাবার জবানবন্দি শোনে। সে জানতে পারে কিভাবে ওই শুভ্র কাপড়ে ঢেকে থাকা বাবারূপী লোকটি পিশাচের মতো হানা দিয়েছিল 16 বছর বয়সী নুয়ের শরীরে। নুয়ের মুখে সব শুনে মনোজ তাকে ভরাট গলায় তার সাহসের জন্য শাবাশি দেয়, আর জানায় কোর্টে তাকে অনেক আপত্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হবে, তাই সে যেন তার সাহস ধরে রাখে। দৃঢ়ভাবে নু জানায় সে পারবে। মনোজ নুয়ের বাবা মাকে নিয়ে বসে।
শুরুতে সে পরোক্ষভাবে নুয়ের বাবা পারমবীরকে ভৎসনা করে নিজের মেয়েকে এমন অন্ধবিশ্বাসের বশে এই পিশাচের কাছে একা পাঠানোর জন্য। এরপর বলে, এই কেস আমি নিচ্ছি, কিন্তু আগে জেনে রাখুন এই কেসে অনেক বিপদ আপদ হুমকি ধামকি আসবেই। আমি অনেককে নিজের জবানবন্দি পর্যন্ত পাল্টে ফেলতে দেখেছি, কিন্তু নুয়ের বাবারা জানায় তারা শেষ পর্যন্ত লড়াই করে যাবে। এরপর ভয়ে ভয়ে নুয়ের বাবা জিজ্ঞেস করে, স্যার ফিসের ব্যাপারটা কত টাকা লাগবে? মনোজ হাসি মুখে জবাব দেয়, আমাদের দুঃখী এই মেয়েটার হাসি মুখই যথেষ্ট। পরদিন কোর্টে হিয়ারিং শুরু হয়। বাবার উকিল শর্মা দলিল দাখিল করে যে যেদিন ঘটনা ঘটেছিল সেদিন নুয়ের বয়স 16 না, বরং 18 বছর ছিল। তাই শুরুতেই একজন মাইনরের উপর সেক্সুয়াল অফেন্সের যে কেস অর্থাৎ পক্সো তা সরিয়ে দেওয়ার দাবি জানায়। এই নকল দলিল দিয়েছিল নুয়ের স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু মনোজ পক্সো এর 12 নম্বর রুল কোট করে বলে, যেহেতু বার্থ সার্টিফিকেটে লেখা আছে নুয়ের বয়স তখন 16, সুতরাং অন্য সব দলিল জাল। আর তার সাথে আদালতও একমত হয় এবং বাবা এর কেস থেকে কোনো চার্জ সরায় না। শর্মার মুখ কালো হয়ে যায় আর মনোজ সে স্কুলের হেড টিচারকেই জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে তাকে কোর্টে তলব করে। এদিকে শর্মার শুনানি হারের কারণে ওই ভণ্ড বাবার চেলারা খেপে যায় আর মনোজ নুয়ের বাবাকে বলে নুয়ের সব সার্টিফিকেট নিয়ে আসতে। এছাড়াও নূর বাবা সবার আগে এই ঘটনা যাকে বলেছিল তার সেই বন্ধু বীরপালকেও নিয়ে যেতে বলে মনোজ। পরদিন দেখা যায় এক অদ্ভুত ঘটনা। নতুন একজন ঝানু আর বিখ্যাত অ্যাডভোকেট রাম চান্দওয়ানিকে হায়ার করা হয় এই ভণ্ডের কেস লড়তে। ভক্তরা সেই উকিলের গাড়িতে ফুল ছুটতে শুরু করে। শুনানি শুরু হয় আর গুরুগম্ভীর কণ্ঠে অহংকারের সাথে টেবিল চাপড়ে কোর্টে কথা বলতে শুরু করে লার্নেড অ্যাডভোকেট রাম চান্দওয়ানি। লার্নেড বলেন, এই কেস সম্পূর্ণ সাজানো ইওর অনার। প্রিয়জন, এখন আমি কিছু সেন্সিটিভ ইনফরমেশন দিচ্ছি যা একজন আইনের ছাত্র হয়ে আমার পাঠ্য ছিল অ্যান্ড সবারই জানা উচিত, সো মনোযোগ দিন, ঠিক আছে? রাম চান্দওয়ানি বলেন, মেডিকেল রিপোর্টে পেনিট্রেশনের অথবা ইনসার্টেশনের কোনো উল্লেখ নেই, অর্থাৎ ভিকটিমের নারী অঙ্গে কোনো কিছুই প্রবেশ করেনি। তাহলে এটা রেপ হয় কিভাবে? আর পুলিশ আগে মেডিকেল টেস্ট করিয়েছে কিভাবে? কারণ নিয়ম হচ্ছে এফআইআর আগে করতে হবে আর টেস্ট পরে, কিন্তু পুলিশ এর ব্যতিক্রম করেছে। সুতরাং এই কেস পুরোটাই অনিয়ম আর মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাই আমি চাই এই কেস থেকে পুলিশকে অব্যাহতি দেওয়া হোক আর এই কেস সিবিআইকে হ্যান্ডওভার করা হোক। এছাড়াও বাবার জামিনে মুক্তি দাবি করে রামচান্দওয়ানি। রামচন্দ্রের অসাধারণ প্রেজেন্টেশনে কোর্ট নিশ্চুপ হয়ে যায়। এইবার আমাদের মনোজের পালা। শুরুতে খুব বিনয়ের সাথে সে রামচন্দ্রকে সালাম জানায়। এরপর মৃদু কিন্তু স্পষ্ট কণ্ঠে বলে, মাননীয় লার্নেড হয়তো পক্সো নিয়ে ভালো করে পড়াশোনা করেননি, কিংবা তিনি কোর্টকে বিভ্রান্ত করতে চাইছেন। ইওর অনার, পক্সো, দ্যাট মিন্স প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট, স্পষ্ট বলা আছে যে কোনো মাইনর বা নাবালক মেয়ের গোপনাঙ্গে স্পর্শ করাও রেপ কেস হিসাবে গণ্য হবে। তাই এখানে পেনিট্রেশন হওয়া কিংবা ভ্যাজাইনাল হাইমেন ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয়নি এসবে কিছুই এসে যায় না। আর এই কেসের ক্ষেত্রে নিয়ম আছে এফআইআর এর আগে মেডিকেল টেস্ট করার, যদি সেখানে ভিকটিমের অভিভাবক এবং একজন নারী পুলিশ উপস্থিত থাকে। অসাধারণ। অহংকারী লার্নেডের মুখ তখন বিব্রত হয়ে যায় আর কোর্ট ভণ্ডের বেইলের প্রার্থনা খারিজ করে দেয়। আরেকটি শুনানিতে জয়লাভ করে নূর সিংয়ের অ্যাডভোকেট মনোজ। বাবাজি তখনও জেলেই ছিল। সেই রাতে বাবার দুই চেলা মনোজের কাছে আসে 20 কোটি টাকা ঘুষ নিয়ে। তারা জানায় এটা অর্ধেক, বাকি অর্ধেক ওই বাবাজি জেল থেকে জামিনে ছাড়া পেলেই দেয়া হবে। এইখানে মনোজ একটা মজার কাজ করে। আই লাভড দিস সিন। সে তার মাকে ডেকে জিজ্ঞেস করে, মা, 20 কোটি টাকা দিয়ে যোধপুরে কি কি কেনা যাবে? তার মা জবাব দেয়, আধা যোধপুরই কিনে ফেলা যাবে। মনোজ বলে, লাগবে আপনার? তার মা জবাব দেয়, ধ্যাত্তেরি, এত কিছু পরিষ্কার করবে কে? যা আছে আমি তাতেই খুশি। সো বুঝতেই পারছেন প্রিয়জন, লোকগুলোকে তাড়িয়ে দেয় মনোজ। অর্থের লোভ তার সততাকে কিনতে পারে না। পরদিন সাক্ষী গ্রহণ শুরু হয় আর এইখানে পরমবীরের বন্ধু বীরপাল, নুয়ের স্কুলের প্রিন্সিপালও হাজির হয়। এরপর রাজ সজ্জন নামক আশ্রমেরই একজন সেবক বাবার বিরুদ্ধে সাক্ষী দেয়। সে জানায় এর আগেও বাবা ছোট মেয়েদেরকে শারীরিকভাবে উত্ত্যক্ত করেছিলেন বলে শোনা যায়। টর্চ মেরে ভক্তদের মধ্য থেকে বাবা কিশোরী মেয়েদেরকে বেছে নিয়ে নিজের সাথে রাখতেন।
সে নিজ চোখেও একবার বাবাকে এক মেয়ের সাথে অসভ্যতা করতে দেখেছে বলে জানায় সাজ্জান। এরপর ডিফেন্স লয়ার জেরা শুরু করে। প্রথমে সে নূয়ের বাবাকে অ্যাকিউজ করে, এরপর নূকে জেরা করার সময় সে সরাসরি জিজ্ঞেস করে, কোথায় বসে বাবাকে ফাঁসানোর প্ল্যান করেছো তোমরা? উকিলের জোর জেরার মুখে ঘাবড়ে গেলেও সব কথার সত্য এবং সুন্দর জবাব দেয় নূ। সেদিনের মতো হিয়ারিং শেষ হয়। অ্যাডভোকেট মানুজের টার্গেট এখন প্রদীপ নামের একজন ভক্ত, যে কিনা বাবার সবচেয়ে কাছের ছিল, আর দ্বিতীয়ত মহেশ নামের এক ব্যক্তি যে এর আগেও বাবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। রেপ কেসে সে বড় একজন সাক্ষী এবং সে নিজেও বাবার ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। কিন্তু সেই দিনই অ্যাসিড নিক্ষেপ করে খোলা রাস্তায় তাকে হত্যা করা হয়। সেদিন মানুজের ওপরও হামলা করার চেষ্টা করা হয়, কিন্তু নিজের বুদ্ধি কাটিয়ে পুলিশ ডেকে বেঁচে যায় মানুজ। কিন্তু এই মহেশ হত্যাকাণ্ডে সবাই ভয় পেয়ে যায়, সাক্ষীরাও ভয় পায়, কিন্তু মনোজ তাদেরকে নানাভাবে অভয় দেওয়ার চেষ্টা করে যাতে তারা সাক্ষী দিতে রাজি হয়। এদিকে প্রদীপও নিখোঁজ। শুরু হয় ক্রস এক্সামিনেশন। শুরুতেই আসে সেই শয়তান প্রিন্সিপাল যে নূ এর ফেক সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে চেয়েছিল যে নূ এর বয়স 18 এবং সে মাইনর না। যদি সে অ্যাডাল্ট হয় তবে পক্সো তো অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু দীর্ঘ সময় অসাধারণ জেরার মুখে মহিলা এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয় যে নূ আসলে তার স্কুলে ওই সময় ভর্তিই হয়নি, সব কাগজাদি ছিল নকল। প্রিয়জন, এই দৃশ্যগুলো যদি লাইন বাই লাইন শোনাতে পারতাম তবে আরও বেশি আরাম পেতাম, বাট তাহলে ভিডিও ঘন্টা পার করে ফেলবে। যাই হোক, মনোজ কোর্টে প্রমাণ করে দেয় যে নূ সিং আসলে একজন মাইনর এবং একজন কিশোরী, সুতরাং শিশুর প্রতি যৌন নির্যাতনের অধীনেই এই মামলা চলবে। এরপর আসে আরেকজন সাক্ষী, যতীন। এই যতীন বাবার আশ্রমেরই একজন সেবক ছিল। সে বাবাকে সেক্সুয়াল ক্যাপাবিলিটি বুস্ট করার ঔষধও সাপ্লাই দিত। সে সাক্ষ্য দেয় যে সুরাট নামক এক জায়গায় এই ভণ্ড বাবা এবং তার ছেলের বিরুদ্ধে যে রেপ মামলার দায়ের করা হয়েছে তাতেও সত্যতা আছে। সে আগে ভয় পেয়ে চুপ করেছিল, কিন্তু এখন নূ এর সাহস দেখে তার ভয় কেটে গেছে। কিন্তু শুনানির পরে কোর্ট প্রাঙ্গণেই এই ভণ্ড বাবার এক উগ্র সমর্থক যতীনের বুকে ছুরি চালায়। স্তম্ভিত হয়ে যায় সবাই। খোদ আদালতের সামনে খুন হয় যতীন। খুনিকে সেখানেই গ্রেফতার করা হয়। এই কেসে মহেশের পর এটা দ্বিতীয় খুন। এরপর দিন সেই নিখোঁজ ভক্ত প্রদীপের লাশ পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। এইবার সবাই মনোজ আর তার পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তাই নূয়ের পরিবার এবং মনোজকে পুলিশ প্রোটেকশন দেয়া হয়, আর অন্য সাক্ষীদেরও রাখা হয় পুলিশি নজরদারিতে। সবার জীবন এখন ঝুঁকিতে। এইসব দেখে নূ খুব ঘাবড়ে যায়, কিন্তু তার অভিভাবক মনোজ তাকে উজ্জীবিত করে তোলে, নিজের ভয়কে জয় করার জন্য তাকে সাহস দেয়। পরদিন নূকে জেরা করা হবে। আদালতকে অনুরোধ করে মনোজ কোর্টরুমের সকল দর্শনার্থীকে বাইরে পাঠিয়ে দেয় এবং নূ কান্না ভেজা কণ্ঠে আবারও সেই রাতের বর্ণনা দেয়। আচ্ছা প্রিয়জনেরা, শোনেন, এখন যেসব বলবো রেপ কেস হিয়ারিংয়ে এর চেয়েও বেশি সেন্সিটিভ প্রশ্ন করা হয়। ইটস জাস্ট এ পার্ট অফ দ্য প্রসিজিওর। ডিফেন্স তাকে জিজ্ঞেস করে, আপনার সালোয়ারে হাত ঢুকিয়ে আপনাকে স্পর্শ করার পর উনি কি আপনাকে তার প্রাইভেট পার্ট ধরতে বলেছিলেন? নূ নতমস্তকে জবাব দেয়, না, কিন্তু তিনি আমার মাথা নিচের দিকে নেয়ার চেষ্টা করেছিলেন আর আমার ঠোঁটে। এই শুনেই ডিফেন্স বলে ওঠে, ইওর অনার, এর আগের কোনো বয়ানে এই বিষয়টি উল্লেখ করা হয়নি। কেন সে বলেনি তার সালোয়ারের কথা বা তার মাথা নিচে নেয়ার কথা? এছাড়াও যেই রুমে এই ঘটনা ঘটে ওই রুমের আসবাব কী ছিল, বিছানার চাদরের রং কী ইত্যাদিও বলতে অপারগ হয় নূ। তখন ডিফেন্স বলে, ইওর অনার, ভিকটিম নিজে ছাড়া আর কোনো আই উইটনেস নেই এই ঘটনার, তাই মাত্র একজনের কথাকে চূড়ান্ত সত্যি ধরে নেয়ার কোনো সুযোগ নেই। এর জবাবে প্রসিকিউশন থেকে মনোজ অবজেক্ট করে যে মেয়ের সাথে এমন একটা পৈশাচিক অপকর্ম হচ্ছে, তাও আবার রাতের আধারে, সে মনে রাখবে কিভাবে চাদর আর ফ্যানের কালার কী ছিল। আর সুপ্রিম কোর্টে বারবার এমন রায় দেয়া হয়েছে যে ধর্ষিতা নিজে কোর্টকে যদি কনভিন্স করতে পারে যে তার বয়ান সত্য, তবে তার একার সাক্ষ্যই সাজা দেওয়ার জন্য পর্যাপ্ত। মনোজের এমন স্ট্যান্ড দেখে আদালতের মনেও রেখাপাত হয়। সেদিনের মতো শুনানি শেষ হয়। কোর্টে সঠিক জবাব দিতে না পারলেও এই শুনানিতে হারের জবাব হিসেবে পরদিন বীরপাল নামক সেই সাক্ষীকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়। আতঙ্ক আরও গভীর হয়ে মুড়ে নেয় সবাইকে।
নিজের জুনিয়রকে সেই কেস থেকে সরিয়ে দেয় মানুজ, কারণ তাকে সে নিজের ভাইয়ের মতোই ভালোবাসত আর তার কোনো বিপদ সে চাইছিল না। পরের দিন বাবার পক্ষের উকিল হয়ে আসে মুন্দাস নামক এক বিখ্যাত লোক। এই অ্যাডভোকেট সাবেক আইনমন্ত্রীও ছিলেন, লিখেছেন অসংখ্য আইনের বই। তাকে দেখে মানুজ নিজেই ফ্যানবয়ের মতো বিহেভ করতে শুরু করে। শুনানি শুরু হওয়ার আগেই মুন্দাস কৌশলে জজকে প্রভাবিত করার জন্য বলে সে চায় সেশন কোর্ট থেকে ভালো ভালো জাজকে সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করা হোক। আর বাস্তবেও প্রবীণ আর ঝানু অ্যাডভোকেটদেরকে জাস্টিসরাও সম্মান করে, সমাজে চলে, এটা তো অনেকেই হয়তো জানেন। কিন্তু তাকে হিয়ারিংয়ের সুযোগই দেয় না তার ফ্যান মনোজ। সে রেফারেন্স দেখায় যে বাবাজির পক্ষ থেকে নতুন উকিল আসার নোটিশ আসেনি, তাই উনি হিয়ারিং করতে না পেরে নিরুপায় হয়ে চলে যান। আর সেই দিনও বেল ডিনাই হয়। রাতে যখন মনোজ বাসায় ফিরছিল, দুইজন বাইক আরোহী এসে তার পাশে থামে আর একের পর এক গুলি করে মনোজের বুক ঝাঁঝরা করে দেয়। তার নিথর দেহ পড়ে থাকে গাড়ির ভেতর। কিন্তু না, এইসব বাস্তব নয়, বরং ভীত আতঙ্কিত মনোজের কল্পনা। তার মানসিক শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। একজন সৎ অ্যাডভোকেট কিভাবে অন্যের বিপদ নিজের ঘাড়ে তুলে নেয়, তাই ডেপিক করা হয়েছে এই দৃশ্যে। পরদিন কোর্টে এক নতুন ড্রামা। বাবার পক্ষ থেকে বলা হয় যে বাবার এক জটিল নিউরোলজিক্যাল অসুখ আছে, যা ট্রিটমেন্ট না করালে তিনি মারাও যেতে পারেন। ফলে তাকে জামিনে চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়। এমন এক রোগের কথা বলা হয় যার নামও উচ্চারণ করতে পারছিল না মানুষ। এই সময় তার কাছে আরেকটা খবর আসে যে তার ছেলেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তায় অস্থির হয়ে পড়লেও মনোজ হাল ছাড়ে না। সে কোর্ট থেকে এই নির্দেশ নেয় যে আগে এই ভণ্ড বাবার এই রোগ আসলেই আছে কিনা তাই ইন্ডিয়াতেই টেস্ট করানো হবে, এরপর বাকি সিদ্ধান্ত। নিষ্ফল হয় বাবা গ্রুপের এই চালক। আর মনোজ সুখবর পায় যে তার বাচ্চাকে পাওয়া গেছে। সে বন্ধুর বাসাতেই ছিল। হুদাই টেনশন দিল আমাদেরকে। এদিকে রিপোর্টে আসে যে এই ভণ্ড এখন সুস্থ, তাই আবারও বেল ডিনাই করা হয়। কিন্তু ছেলে হারানোর ওই কয় মুহূর্ত মনোজের জন্য ছিল নরকের মতো। সে রাগের মাথায় তার ছেলেকেও মারধর করে। মানসিক চাপে সে ভেঙে পড়ছিল। সে তার মাকে বলে, মা, ওই ছোট মেয়েটা তার সত্য আমার হাতে এনে দিয়েছে। এখন এই সত্য প্রতিষ্ঠিত করতে না পারলে আমি আয়নার সামনে কিভাবে দাঁড়াবো? তার মা তাকে সান্ত্বনা দেয় আর বলে, সত্যের প্রকাশের জন্য একজন বিদ্রোহী যথেষ্ট, সির্ফ এক বান্দা কাফি হ্যায়। এইভাবে কেটে যায় 5টি বছর। এর মাঝে 4জন সাক্ষীকে নৃশংসভাবে হত্যা করা হয়। আর আজকের দিনে সেই কেসের রায় ঘোষণা করা হবে। ইটস দ্য জাজমেন্ট ডে। শহর জুড়ে অস্থিতিশীল অবস্থা। কি হবে? সবার একটাই প্রশ্ন। বাবাকে নিয়ে আসা হয় আদালতে। পুলিশের প্রহরাও ছিল এক্সট্রিম লেভেলের। শুরু হয় কোর্টের কার্যক্রম। এইবার ডিফেন্স ইমোশনাল অ্যাঙ্গেলে আগায়। বলে, বাবা যদি আজকে শাস্তি পায় তবে আমাদের বিশ্বাসের ওপর দাগ পড়বে। বাবার প্রতিষ্ঠিত শত শত কলেজ, হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আজকে এই ফয়সালা আপনার হাতে। আর প্রসিকিউশনের পক্ষে মানুষ বলে, প্রিয়জনেরা, আই জাস্ট লাভ 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 দিস সিন। আর আমি খুব একটা পরিবর্তন না করেই বলছি। মানুষ বলে, ইয়োর অনার, এই 5 বছর ধরে ডিফেন্স যতভাবে বাবাকে ডিফেন্ড করার চেষ্টা করেছে সব ব্যর্থ। শুরুতে মিথ্যাভাবে বাদীকে সাবালিকা প্রমাণ করার থেকে শুরু করে বাবার মিথ্যা রোগের নাটক, সব কিছুই মিথ্যা প্রমাণিত হয়েছে। ডিফেন্স আর আমি দুইজনই আমাদের প্রসিকিউশনের দায়িত্ব পালন করছি, এটাই আমাদের কাজ। কিন্তু ডিফেন্স লয়ার কোন জায়গায় আসলে ব্যর্থ জানেন ইয়োর অনার? তিনি একটি ঘৃণ্য অপরাধের স্বরূপ চিনতে ব্যর্থ হয়েছেন। তারা একটি নাবালক মেয়ের যন্ত্রণা বুঝতে ব্যর্থ হয়েছে। এই অপরাধ সমাজে কী প্রভাব ফেলবে তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। তারা আছে শুধু বাবা 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 আর এই বাবাকে ধর্মের চাদরে মোড়ানো নিয়ে। ইয়োর অনার, পৃথিবীতে পাপ 3 রকম। অনিচ্ছাকৃত পাপ, বড় ধরনের পাপ যেমন হত্যা, অপহরণ, নির্যাতন। কোথাও না কোথাও হয়তো সার্কামস্টেন্সিয়ালি এইসব অপরাধের পেছনে যুক্তি থাকতে পারে, কিন্তু ধর্মের লেবাস নিয়ে এই বৃদ্ধ যা করেছে তা শুধু পাপ না, এটা মহাপাপ। সে আমাদেরকে ঠকিয়েছে, প্রত্যেক ভক্তকে ঠকিয়েছে, সে ঠকিয়েছে বিশ্বাসকে। আর আমি এই পিশাচের মৃত্যুদণ্ড দাবি করি, টু বি হ্যাংড টিল ডেথ। আবেগে মনোজের গলার স্বর চড়ে যায় আর তার মুখের মাংসপেশি পর্যন্ত কাঁপতে থাকে। হায় অভিনয়! মনোজ বাজপাই, তার ফ্যান না হয়ে উপায় আছে? তো আর কি, শেষ পর্যন্ত রায় ঘোষণা করা হয় জেলের ভেতরে স্পেশাল বেঞ্চে, যেখানে
আলাদা আলাদা ধারায় ওই ভণ্ড পেডোফাইল বাবাকে 10 বছর এবং আরও 1 বছর এবং আরও 1 বছর এবং আরও 14 বছর অর্থাৎ সর্বমোট 26 বছরের রিগোরাস ইমপ্রিজনমেন্ট, যার অর্থ হচ্ছে সশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং সবশেষে পক্সো অ্যাক্টে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তাকে অর্থদণ্ড দেয়া হয় সর্বমোট 5 লক্ষ টাকা। এইবার নিজের দুর্দশায় কান্নায় ভেঙে পড়ে মুখোশ পরে অপকর্ম করে যাওয়া সেই ভণ্ড বাবা। চোখে তখন মনোজেরও পানি। নুয়ের পরিবারেও কান্নার রোল ওঠে। তবে এই কান্না যুদ্ধ জয়ের আনন্দের কান্না। একজন অ্যাডভোকেট হিসেবে সত্য প্রতিষ্ঠার দায়িত্ব পালন করে মানুষ। আর শেষ হয় সির্ফ এক বান্দা কাফি হ্যায় মুভির কাহিনী। প্রিয়জন, যতটুকু স্যাটিসফ্যাকশন আমি মুভি শেষ করে পেয়েছি তার কাছাকাছিও যদি আপনাদের ফিল করাতে পারি তবেই আজকের পরিশ্রম সার্থক। সবাইকে অনুরোধ, এই মুভিটি দেখুন, তবেই একদম গুজবাম্পসওয়ালা মোমেন্টস পাবেন। এই মুভির লিঙ্ক যদি কারো প্রয়োজন হয় তবে আমাকে ইনস্টাগ্রামে নক দিন, আমি দিয়ে দিব। কারণ আসলেই এই সিনেমা সবার দেখা উচিত। আজকে 5000 লাইক আমাদেরকে দিতেই হবে। আপনারা একটা লাইক আর একটা কমেন্ট রেখে যান। আর আমি আপনাদের সাইফ ছিলাম, সাথে আজকে বিদায় নিচ্ছি। প্রিয়জনের খেয়াল রাখুন, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।